তো রমন ভাই, আপনার কি অবস্থা? আপনার এই তো ভালো। নেদারল্যান্ডে আপনার সময় কেমন যাচ্ছে? আহ ভালো খারাপ ২ টা মিলাই আসলে। আ যেমন সব মানুষের যায় ওই রকমই। আ এখন তো হচ্ছে ওয়েদার একটু খুব বেশি ভালো না। তো ডার্ক, উইন্টার। আমি যখন হচ্ছে বাসা থেকে বের হই মানে অফিসে যাই, তখনও অন্ধকার। যখন বাসায় আসি তখন অন্ধকার। আ এই তো মাঝখানের সময়টা তো বন্দি থাকি ৪ দেয়ালের মাঝে অফিসে। তো এই তো এভাবেই যাচ্ছে জীবন। আচ্ছা। তো আপনার আমাদের অডিয়েন্সদের জন্য যদি আপনার সম্পর্কে মানে আপনি একটু পরিচয়টা দিয়ে নিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। আমার নাম হচ্ছে রোমান। আর সারনেম যদি বলি তাহলে হচ্ছে রোমান খান। তো হুম। আ নামের তারতম্যটা হচ্ছে একটু লাইক রোমান, খান। সো ২ টা হচ্ছে একটু কনফ্লিক্ট করে। আ যাই হোক। আম তো আমি হচ্ছে এখন একটা আইটি আ কোম্পানিতে কাজ করছি। আ ডেটা স্পেশালিস্ট হিসেবে। আমি হচ্ছে রটারডাম শহরে থাকি নেদারল্যান্ডসে। আর বাংলাদেশে হচ্ছে আমি আম আমার বাংলাদেশে আমি ঢাকাতে থাকতাম। আর আমার গ্রামের বাসা হচ্ছে মুন্সিগঞ্জে। এই তো। আর আমি হচ্ছে যদি আমার হবির কথা বলি, তাহলে হচ্ছে আমার ফিল্ম, বই, আম তারপর হচ্ছে মানুষ, প্রকৃতি এগুলো হচ্ছে আমার প্রিয় বিষয় আরকি। আপনি তো বহুকাল বাংলাদেশেই ছিলেন, হ্যাঁ? হ্যাঁ, তো আর এখন নেদারল্যান্ডে থাকতেছেন। তো এই ২ সংস্কৃতির ভেতর আপনি কি পার্থক্য আরকি লক্ষ্য করলেন? যখন বাংলাদেশে ছিলেন তখনকার যে একটা পরিবেশ এবং বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে মানে কয়েক বছর থাকার পরে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন আসলে? কি ডিফারেন্স অবজার্ভ করলেন? হিউজ, হিউজ। আ আমি আ নেদারল্যান্ডসে আসছি ২০২৩ এর অগাস্টে। তো এখন অলমোস্ট 2 1/2 ইয়ার্স আমি এখানে আছি। তো আমার এই ছোট আ পরিসরে এখানে থাকার যে অভিজ্ঞতা, মা মা অনেক, অনেক ডিফারেন্স আসলে। আ মানে আমি যদি বলি হচ্ছে বাংলাদেশ আ ইকোনমিক সিচুয়েশন থেকে শুরু করে কালচার, তারপর হচ্ছে মানুষ, পুরোপুরি ডিফারেন্ট আসলে। ওয়েদার। আম তো এখানে এসে আমি অনেক হচ্ছে কালচারাল শকড হইছি আরকি। বিভিন্ন কারণে। আ যেমন এখানে মানুষজন হচ্ছে খুব ডিরেক্ট। আপনারা যদি বলে যে মানে there is no small talk in between. যেমন আমরা শুরু করি না? হুম, আ একটা গ্রিটিংস দিয়ে তারপর হচ্ছে বলি যে আ ধরেন আপনি একটা ভুল করছেন। আ তো আমি বলব না যে হুম, নাঈম ভাই আপনি কাজটা খারাপ করছেন, আপনি হচ্ছে অন্যভাবে করেন। আ এটা কিন্তু আমরা বাংলাদেশে বলব না। আমরা হচ্ছে ১ম এ বলব আ একটু আমেরিকান ওয়েতে যে আ "নাঈম তুমি তো খুব ভালো, তুমি তো খুব ভালো করো। আমি জানি তুমি খুব ভালো, তুমি এটাতে খুব ভালো ছিলা।" এই মানে বিভিন্ন ধরনের হচ্ছে জাস্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আ তারপর হচ্ছে আমরা ডিরেক্টলি বলি আরকি। আ যাতে আপনি কষ্ট না পান। বাট এখানে ওইটা নাই আসলে। এখানে ডিরেক্টলি বলবে, "নাঈম এটা হয় নাই, করো।" সো এটা একদিকে আমার কাছে শক ছিল বাট এখন আমি ইউজড টু। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেক সময় বাঁচে আসলে। তো ওরা খুবই এফিশিয়েন্ট হুম। এক্ষেত্রে, আ কাজের ক্ষেত্রে। তারপর না, আ ওদের ভিতরে স্পষ্টবাদিতা আছে তাহলে। মানে যেটা একদম। যেমনটা দেখতেছে ওটা একদম ডিরেক্ট ভাষায় বলে দিবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, তা একদম ডিরেক্ট। আমরা তো অনেক একটু খাতির যত্ন করে বলি আরকি সবকিছু। যাতে গায়ে না লাগে। হ্যাঁ? হ্যাঁ, আমরা যে হচ্ছে ভাই কিছু মনে করবেন মনে না। যদি না করেন, হ্যাঁ, এরকম ক্ষমা হ্যাঁ, কিছু মনে ক্ষমা যদি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে ওগুলা হ্যাঁ, না। এখানে এগুলা আ মানে ওরা হচ্ছে এগুলার আ মানে করতে পারে না আসলে। আ কি বলে? আ মানে ওদের কম্প্রিহেন্ডই মাথায় করতে আসে না। পারে না। না কিভাবে? তো এটা একটা শক আমি পুরোপুরি হইছি। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে আসি এখানে মাস্টার্স করতে,
তো ওই সময় তো আমি অড জবই করতাম। তো তখন হচ্ছে বিভিন্ন জায়গায় কাজের সুবাদে আ তো ওদের সাথে মিশার সুযোগ হইছে আরকি। তো তখন আমি অবজার্ভ করলাম আরকি ওদেরকে। যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওরা খুবই আ পাংচুয়াল। মানে কাজ যখন করে তখন খুবই পাংচুয়াল। আ ধরেন আমার শিফট শুরু হবে, মানে আমার কাজের শিফট শুরু হবে ৯ঃ০০ বাজে। তো ওরা হচ্ছে ওদের নরম হচ্ছে 15 মিনিটস আগে হচ্ছে ওরা ওখানে পৌঁছায় যাবে আসলে, কাজের ক্ষেত্রে। ইভেন আপনি যদি আ ৯ঃ০০ র কাজে যদি ৯ঃ০০ আসেন, তাও ওরা হচ্ছে একটু বাঁকা চোখে দেখবে যে ৯ঃ০০ র কাজে ৯ঃ০০ য় আসছে। কারণ আপনি 15 মিনিটস এ হচ্ছে আপনার অনেক আ ধরেন আপনি কোথাও কাজ করলে হচ্ছে বা প্রিপারেশন এর ব্যাপার আছে। তারপর হচ্ছে আপনি যদি ওইখানে কোনো আ আলাদা ড্রেস আপ থাকে, ওইটা আপনাকে পড়তে হবে। ওইসব বিবেচনা করে হচ্ছে সবাই 15 মিনিটস আগে যায় আরকি। তো আমি হচ্ছে মাঝে মধ্যে লেট করে যেতাম। কারণ আমাদের বাংলাদেশে তো এটা খুবই কমন আসলে। যে যত লেট করে আসবে সে হচ্ছে আ তত এলিট, তার হচ্ছে তত দাম আরকি। তত গুরুত্বপূর্ণ আরকি। তত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এইখানে এটা খুবই বাঁকা চোখে দেখে। সো এটা আরেকটা শক্ট। আ সো এইসব জিনিস আমি বাংলাদেশে থাকতে তো জানতামও না। কারণ ওদের সম্বন্ধে খুব বেশি আ মানে ও কিভাবে জানবো আসলে? খুব বেশি ওদের সম্বন্ধে জানা হয় নাই, বই পড়া হয় নাই, সিনেমা দেখা হয় নাই বা মানুষের কাছে শুনি নাই। সো এগুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই পজিটিভ আ আমার আমার কাছে এট লিস্ট। হ্যাঁ, হুম, পাংচুয়াল ব্যাপারটা। মানে ওরা হুম, আরকি সময়ের কদরটা করতেছে। তারপরে আর স্পষ্টবাদিতা আছে। যা করা লাগবে সেটা ডাইরেক্ট করতেছে। তো আর কি মানে মানুষের সাথে ডে টু ডে লাইফ এ কমিউনিকেশন করার ক্ষেত্রে আর কি মানে নতুন ব্যাপারটা আরকি অবজার্ভ করলেন? বা যেটা আরকি আপনার মানে অ্যাডাপ্ট করতে একটু কষ্ট হইছে। যেহেতু আপনি বাংলাদেশে ছিলেন, হ্যাঁ? তো হঠাৎ করে হুম। ওখানে গেছেন। আর কোন দিকটা একটু অ্যাডাপ্ট করে নিতে ঝামেলা হইছে? আ না, পুরো লাইফটাই তো আমার হচ্ছে আমি বাংলাদেশে যা করে আসছি আমার অলমোস্ট সবকিছুতে হচ্ছে ছেড়ে দিতে হইছে আসলে। আ এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে ওরা সাধারণত খুব আ কালারফুল ড্রেস পরে না আসলে। সবাই হুম, আ খুব হচ্ছে ডার্ক, গ্রে এরকম আ কাপড় পরে। ইভেন আপনি যদি হচ্ছে ওদের বাড়িঘরও দেখি আমরা, তো ওদের বাড়িঘরও হচ্ছে সব বাড়িঘর হচ্ছে বাইরে থেকে দেখতে একই রকম লাগে। মানে হোস্টেলের মতো আরকি। আ সব একই রকম লাগে বাড়িঘর দেখতে। খুব বেশি ডিফারেন্স পাওয়া যায় না আসলে। বাট বাড়িগুলো অনেক আগে তৈরি করা। তো কিন্তু আবার বাড়ির ভেতরে আলাদা। তো বাইরে থেকে বোঝার উপায় নেই আসলে যে কে কতটা আ ধনী, কে কতটা গরিব। তো এইটা একটা আ ভালো দিক আমার কাছে মনে হইছে যে অবশ্যই ধনী গরিবের তো বৈষম্য আছে। বাট এখানে অনেক কম আসলে। আপনি মোটামুটি সবাই হচ্ছে আ সবার যে হচ্ছে কি বলে একটা আর্নিং এর যে একটা থ্রেশহোল্ড এটা মোটামুটি সেট করে দেওয়া গভর্নমেন্ট থেকে। তো মোটামুটি সবাই একই ধাঁচের লাইফ লিড করতে পারে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে ওরা আ অতটা বৈষম্য নাই আসলে বাংলাদেশের মতো। এটা আরেকটা দিক। আ আরো একটা আরো যদি কালচারাল শক বলি সেটা হচ্ছে আ ফ্যামিলির যে ইম্পোর্টেন্স আসলে। পরিবারের যে হুম, হুম। ইম্পোর্টেন্স এইটা বা রিলেশনশিপ এর যে একটা ব্যাপার আছে এখানে। তো আমি বাংলাদেশে থাকতে মনে করতাম মানে বাংলাদেশে থাকতে আমরা হচ্ছে ওদের সম্বন্ধে কিভাবে জানছি? আ বিভিন্ন আ পপুলার মিডিয়ামে Facebook এ বা হচ্ছে YouTube ভিডিও দেখে আ বা হচ্ছে কোনো আ মুভি বা বই বা চো ওগুলো তো একদমই পপুলার মিডিয়াম বা কেউ হুম, হচ্ছে তার মতামত হচ্ছে দিছে ওইখানে। কিন্তু আমি এখানে এসে যেটা দেখলাম যে ওরা খুবই ফ্যামিলি সেন্ট্রিক, ফ্যামিলি সেন্টার্ড ওয়াও! আসলে। এইটা আমার জানা ছিল না। ইভেন রিলেশনশিপ এর কথা যদি আমি বলি, হুম, হুম। আ
খুবই লয়াল থাকে আসলে ওরা। যেকোনো আ যদিও হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করাটা একটু টাফ। কিন্তু আপনি যখন করবেন তখন আপনি জানবেন যে ইটস a genuine রিলেশনশিপ। মানে ওয়াও! আ দে হ্যাঁ, এটার ভ্যালুটা আমি আ আ মানে এটার ভ্যালুটা ওরা যেভাবে দেয়, যেটা আমরা বাংলাদেশে কল্পনা করতে পারব না আসলে। মানে লোক দেখানোর আচ্ছা। মতো না। মানে লোক দেখানোর যে আমরা রিলেশনশিপ করি আসলে যে ওর সাথে আমার সম্পর্ক আছে বা একটা লেনদেনের সম্পর্ক হুম, হুম। থাকবে। আ মানে অতটা ম্যাটেরিয়ালিস্টিক রিলেশনশিপ না আসলে। মানে খুবই আ ডিপ কিন্তু ওটা সময় নেয় আসলে অনেক। আ খুব দ্রুত হয় না মানে আগে আসলে। বিল্ড আপ করতে হবে। আগে ওটাতে আমার ইয়েস। বিল্ড আপ করতে হবে। মানে হুম, শুরুতেই হুম, হুম। যে আরকি হবে না জিনিসগুলো। মানে না। ওয়ার্কআউট করে নিলে ওটা যদি একটা ভালো মানে একটা কমিটমেন্ট এ পৌঁছায় তখন আরকি এটা খুব সুন্দরভাবে ওয়ার্কআউট করে বা ওরাও এটাকে হয়তোবা ভ্যালু দেয় অনেক বেশি। এটা হ্যাঁ। আমিও একটু অবাক হইলাম। কারণ আমরা নরমালি তো জানি যে ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান তারা আরকি একটু এইসব দিক দিয়ে রিলেশনশিপ এইসব জায়গাগুলোতে আসলে একটু লিবারেল হয়। বা হুম, তাদের হুম। ভিতরে ওই কনসিস্টেন্সি টা থাকে না। মানে এটা আরকি একটা পারসেপশন। মানে আমরা বাইরে থেকে যেটা পারসিভ করি। ইয়া তো আচ্ছা নেদারল্যান্ডের চিত্রটা তাইলে একটু অন্যরকম। যে ওরা একটু ফ্যামিলি একদম। সেন্ট্রিক। আমি এটা ভাবিনি যে ওরা এতটা ফ্যামিলি সেন্ট্রিক হবে। হ্যাঁ? আমি আ যে আমি একটা উদাহরণ দেই। আমি আমার এক কলিগের কথা বলি। তো ও হচ্ছে ডাচ। আ আর হচ্ছে ফিমেল। ইভেন ও বলল ওর সাথে আমি যখন মানে আমাদের আ এমনিতে হচ্ছে খুব আ ভালো একটা সম্পর্ক। তো আমি ওর সাথে এমনিতে ক্যাজুয়ালি হচ্ছে কথা বলছিলাম ব্রেকে। তো ও বলল আমাকে যে ওর লাইফের একটাই পারপাস আ সেটা হচ্ছে ওর মেয়েকে হচ্ছে ভালো মানুষ করা। দা ও হচ্ছে ওর মেয়ের কারণে বেঁচে আছে। আম সো কিন্তু আমরা বাইরে থেকে এটা মনেই করতে পারি না যে এরকমও ওয়েস্টার্ন কান্ট্রি তে হইতে পারে আসলে। যে হুম, আ আপনার বাঁচার অনুষঙ্গ হচ্ছে আপনার মেয়ে বা আপনার ফ্যামিলি মেম্বার আসলে। তো এইটা একটা নতুন দিক উন্মোচন করছে আমার জন্য আরকি। হুম। ইভেন রিলেশনশিপ এর ব্যাপারটাও যে ওরা এটা একটা মানে কমিটেড রিলেশনশিপ ওটাকে মানে প্রচুর পরিমাণে ভ্যালু করে। মানে এটা হুম, সবার হুম, ইন জেনারেল সবার ভিতরে একটা টেনডেন্সি কাজ করে যে ওরকম একটা গভীর রিলেশনশিপ এ যাবে। হুম, বাট হুম। আ মানে এই বর্তমান বা আধুনিকতা যদি বলি, ওইটা যে ক্যাজুয়াল রিলেশনশিপ এর প্রকোপে আরকি ওরকম যে একটা কমিটেড যে একটা রিলেশনশিপ এর যে বন্ডিং বা ওইটার প্রতি যে একটা মানে কদর দেওয়া, হুম, ওইটা হুম। আরকি আমরা এখন মানে আরো অনেক হারিয়ে ফেলতেছি। তো এখন আ আ নেদারল্যান্ডের লোকরা মানে আপনার কাছে শুনলাম যে ওটা তারা ভ্যালু করে অনেক। তো ওদের হ্যাঁ, ভিতরে কি আপনার ধরেন কেমন টাইপের রিলেশনশিপ দেখা যায়? মানে ক্যাজুয়াল কি দেখা যায়? মানে ফ্রিকুয়েন্ট? মানে ক্যাজুয়াল বা আ মানে ক্যাজুয়াল কমিটেড এই ২ ধরনেরই তো দেখা যায় মানে হচ্ছে আপনি রিলেশনশিপ। সো বলতে চাচ্ছেন যে ওপেন রিলেশনশিপ আরকি। ওপেন রিলেশনশিপ, হুম, হুম। ক্যাজুয়াল মানে জাস্ট ফর শর্ট টার্ম রিলেশনশিপ এরকম টাইপের। এইটার কেমন ফ্রিকোয়েন্সি ওখানে? মানে হ্যাঁ, মানে আপনার যতটুকু মনে হইছে অবজারভেশন এ। আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলছি আসলে, আ ক্যাজুয়াল রিলেশনশিপ বা ওপেন রিলেশনশিপ দেখা যায় একটা সার্টেন এজ পর্যন্ত। ধরেন যারা টিনেজ বা হচ্ছে আম মানে ইউনিভার্সিটিতে পড়ছে এরকমই যারা যে বয়সী হচ্ছে আ মানুষরা আছে, তারা হচ্ছে আ মানে এগুলো ফান হিসাবে করে থাকে আরকি। ক্লাবিং কালচার তারপর হচ্ছে হুক-আপ কালচার এগুলো আরকি। বাট হুক-আপ এ কালচার। হ্যাঁ, এইগুলা আমার কাছে মনে হয় যে এখানে আ মেক্সিমাম যারা হচ্ছে স্টুডেন্টরা পড়তে আসে বাইরে থেকে, ওরা হচ্ছে মূলত করে থাকে। বাট হুম, হুম, একদম লোকাল যারা, আমি ওদের হুম। মধ্যে এটা খুব দেখি নাই। মানে আমি যাদের সাথে মিশছি, কথা বলছি আরকি। এমনিতে ওরা খুব ওপেন মাইন্ডেড। they won't judge you আপনি কেমন, আপনি কি করছেন? খুব বেশি জাজ করবে না আপনাকে। আ কিন্তু ওরা এটা করে না আসলে। ওকে। ইন মানে জেনারেল। নেটিভরা নেটিভ নে নে নেটিভরা আরকি না, ওর প্রবণতাটা কম। না। ওরা সবকিছু ওপেন করে রাখছে আপনার জন্য। আপনি আ
আপনি তো জানেন এখানে হচ্ছে উইড লিগ্যাল। তারপর হচ্ছে প্রস্টিটিউশন লিগ্যাল। বাট হুম, হুম। আপনি হচ্ছে লাইসেন্স নিয়ে করতে হবে। ইভেন এখানে অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, ওইগুলা মেনে তারপর হচ্ছে আপনাকে করতে হবে। সো ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ মেনি রুলস এন্ড রেগুলেশন। আ ইভেন এটা সরকাররাও হচ্ছে তদারকি করবে আরকি। যে আপনি কি করছেন? আ ঠিকভাবে চালাচ্ছেন কিনা বা কেউ কি অ্যাবিউজড হচ্ছে কিনা? এগুলা। বাট অনেক ধরনের কেস ঘটে থাকে যেগুলা আ আ হচ্ছে সবসময় মতো আসলে মনিটর করা সম্ভব না। তো মানুষ হয়তো অনেক সময় এটার এক্সপ্লয়েট করে আরকি। আ হুম, কিন্তু আমি হচ্ছে আবার আমি ব্যাক করি হচ্ছে আমি যেটা বলতেছিলাম আরকি। কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে আমি আ আমার দেখা মতে বা হচ্ছে আ আমার অবজারভেশন এ যেটা দেখলাম যে না, ওরা যদিও সব ওপেন, যদিও জাজ করবে না কিন্তু they prefer ডিপ রিলেশনশিপ, আ যেটা ফ্যামিলি কেন্দ্রিক হইতে পারে, রোমান্টিক রিলেশনশিপ হইতে পারে। তো আমাদের যে ধারণা আসলে এটা একদমই ভুল। আমরা যেভাবে মনে করি আরকি। হুম। তো ওদের ওখানে যে আপনি আপনার মনে হয় একটা পোস্টে মনে হয় আমি একটু দেখে একটু অবাক হইছিলাম। যে সাধারণ মানুষরা আরকি যে আমরা যে দর্শন চর্চার কথা বলি বা একটু ডিপ ফিলোসফিক্যাল যেসব আলাপ আলোচনার কথা বলি। তো আমাদের কাছে একটা সচরাচর একটা ধারণা থাকে যে আচ্ছা বাইরের কান্ট্রি গুলো তো এমনি সভ্য, উন্নত। তো তাদের ভিতরে হয়তোবা ওইরকম মানুষ তেমন একটা পাওয়া যাবে না। তারাও হয়তোবা খুব ডিপলি ফিলোসফিক্যাল এগুলো নিয়ে অনেক বেশি অবসেসড থাকবে। পড়াশোনা করা থাকবে। তো একদম জেনারেল পিপল দের মাঝে আসলে এরকম প্রবণতা কেমন দেখলেন? মানে তারা না কি মানে জেনারেল ওখানেও কি আসলে জেনারেল আমাদের বাংলাদেশের মতো কি আ রহিম চাচারা আছে কিনা? এটা সব জায়গায় থাকবে আসলে। আপনি আমি যদি মেজরিটির কথা বলি, আম একই রকম আসলে। খুব বেশি যে বা মানুষের যে খুব বেশি পার্থক্য আ চরিত্রগতভাবে খুব বেশি না আসলে। আমার কাছে মনে হইছে যে আ এইখানে যারা হচ্ছে মানে এখানকার যে অথরিটি বা গভর্নমেন্ট যারা আছে, তারা হয়তোবা খুব আ মানে রুলস অ্যান্ড রেগুলেশন এমনভাবে তৈরি করেছে, আর ল এনফোর্সমেন্ট টা হচ্ছে খুব ভালোভাবে হয়। যে কারণে মানুষ হচ্ছে সব মেনে চলে আসলে। বাট ইন জেনারেল হুম। আমি যদি হিউম্যান নেচার এর কথা বলি, খুব বেশি পার্থক্য নাই আসলে। কারণ হ্যাঁ, এটা একটা we all ইম্পোর্টেন্ট। came from the same roots, right? হুম, হুম। দিন শেষে তো আমরা মানুষ। না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে এটা ভালো আমি বলছেন যে যে এই যে আইনগত যে সিস্টেম স্ট্রাকচার আ এখানে একটা আলোচনা করার একটা ভালো পয়েন্ট আছে যে আমরা যদি আসলে আ ওরকম একটা স্ট্রাকচার কাঠামো বা আইন, রুলস অ্যান্ড রেগুলেশন এটা যদি একটু সিস্টেমেটাইজ করতে পারি বা পাকাপোক্ত করতে পারি তাহলে হয়তোবা যে আমাদের ভিতরে যেসব প্রবণতাগুলা কাজ করে ওইগুলা হয়তোবা একটু নিয়ন্ত্রণে রাখা মানে সম্ভব। তো এই দিক থেকে মনে হয় নেদারল্যান্ড বেশ ভালোই মানে এগিয়ে থাকবে obviously। আর আমাদের এখানকার যে সিস্টেমের যে অবস্থা এটা তো আর মানে বলাই বাহুল্য। সেটা তো আমরা দেখতেই পাই প্রতিদিন Facebook খুললেই। হ্যাঁ? সো আর ওদের ওখানে মনে হয় বই পড়ার প্রবণতাটাও বেশি I guess। আমাদের এখানে তো হ্যাঁ, কেউ তেমন একটা বই হ্যাঁ। পড়ে না। আমি আ যখন বাসে উঠি বা ট্রেনে, ইভেন পার্কে বসে দেখি আমি মানুষ বই পড়তেছে। আ শুধু যে হচ্ছে আ যারা একটু বয়স্ক তারা না। আ একদম টিন বা আমার বয়সী যারা, সবাই বই পড়ে আসলে এখানে। আম তো এটা আমি হচ্ছে ভাবতাম, আ আ ওরা তো ওদের বই পড়ার কি দরকার আসলে? ওরা তো খুব প্রিভিলেজড। আ ইভেন ওরা যদি কাজ না করে, তাও হচ্ছে ওরা একটা ভাতা পাবে আরকি, টাকা পাবে। তো আ ওদের বই পড়ে কি লাভ আসলে? না আসলে। এটা আমার কাছে অবাকই লাগছে আসলে। যে ওরা বই পড়তেছে, আ তারপর হচ্ছে লাইফ এনজয় করতেছে। এই তো। বাহ! এটা এটা চমৎকার আসলে। যে বই পড়াটা আসলে মানে অনেকে ভাবে যে আগে টাকা হইলে সব হয়। কিন্তু টাকাটা আসলে কিভাবে হয়?
জ্ঞান থেকেই তো হয় না? তো জ্ঞান অবশ্যই, থেকেই তো আসলে অবশ্যই। মানুষ আসলে উন্নতি করে। তা আমরা আসলে উল্টা কিসিমের চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু ভাবি যে আমরা তো টাকা-পয়সা হইলে মনে হয় জ্ঞান চলে আসবে। তো আগে তো জ্ঞান হইতে হবে, জ্ঞান অর্জন করে তারপর দক্ষ হইতে হবে। না যেটাই, যেই পারপাসেই হোক, হ্যাঁ? জ্ঞান তো কোনো না কোনো দিক দিয়ে তো আমাদের হয়তোবা বোধ জাগরিত করবে। আর ওটার পাশাপাশি হয়তো আমাদেরকে কিছু জায়গায় দক্ষও করে তুলবে। ওই হুম, দক্ষতা হুম। দিয়েই তো আমরা পরে আ সার্ভিস দিব, তখন আমাদেরকে টাকা-পয়সা আমরা আর্ন করতে পারবো। তো আমাদের চিন্তা ভাবনার জিনিসটাই উল্টা আসে। তো ওরা এইজন্য হয়তোবা ওই বই পড়ে, জ্ঞানের কদর করে। আমাদের এখানে জ্ঞানের কদর দেখা যায় না। দেখা যায় হলো টাকার কদর। যার কাছে টাকা আছে, কাগজের নোট আছে তাকে আরকি বেশি মূল্যায়ন করা হয়। হ্যাঁ? না ট্রু, ট্রু। এইটা এখানে আমি দেখি না এরকম। যে এখানে ওরা টাকা নিয়ে আ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আলোচনা করবে। আ ইভেন ওরা বলেও দিবে ওর ব্যাংকে কত টাকা আছে, ও কত ইনকাম করছে আরকি। এগুলা নিয়ে লুকোচুরি কিছু নাই। কারণ ওরা জানে যে আ ওদের মধ্যে একটা সমতা আছে আরকি। যে হচ্ছে এখানে আ খুব একদম অড জব করছে আরকি। সে যেমন ইনকাম করে, আবার যে হচ্ছে খুব কর্পোরেটে হচ্ছে খুব হাই পজিশনে কাজ করছে। খুব আহামরি তারতম্য থাকে না আসলে তার বেতনের মাঝে আসলে। ট্যাক্স দিয়ে ট্যাক্সের সিস্টেমটা এমনভাবে করছে যে আপনি যত ইনকাম করবেন তত হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে। সো ওয়াও! সো এখানে মনিটরি হুম, সিস্টেমটাও এরকমভাবে করা। আ এটা আমার কাছে অবাক মনে হইছে। আমি তো ভাবছি যে এখানে আ আ কি বলে? অ্যা এরকম কিছু হয়তোবা থাকবে না। খুবই হয়তোবা একটা ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচ এ হবে। কারণ আমার কোনো আইডিয়া ছিল না হু, হু। নেদারল্যান্ডস নিয়ে আসলে। যে মানুষ কিভাবে থাকে এখানে, কালচার কেমন এটা। শুধু জানতাম হচ্ছে আমি যখন দেশে ছিলাম আমি জানতাম হচ্ছে নেদারল্যান্ডস হচ্ছে ফুটবল খেলে। ওদের প্রিয় রং হচ্ছে অরেঞ্জ। আর আর হচ্ছে ওরা ক্রিকেট খেলে। আর হচ্ছে ওদের একটা ভালো পেইন্টার আছে, বিখ্যাত পেইন্টার সেটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। ভ্যান গঘ। আ এ হুম। তো এটা ছাড়া আমার আর খুব বেশি কিছু জানা ছিল না আসলে। কিন্তু আ ও আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে খুব সুন্দর হচ্ছে টিউলিপ ফুল পাওয়া যায়। এখানে খুব টিউলিপের হচ্ছে একটা আ কি বলে? ফেস্টিভাল টাইপের হয় আরকি। এগুলা জানতাম। বাট এখানে এসে দেখলাম ইটস টোটালি ডিফারেন্ট। আ মানে ওদের কালচার, কৃষ্টি কালচার থেকে শুরু করে খুবই ভালো। আমি একটা জিনিস মানে প্রশ্ন করি প্রায় সময়ই, মানে বাইরের কান্ট্রি জানার যেমন চায়নার পডকাস্ট করার সময় জিজ্ঞাসা করছিলাম যে চায়নার জেনজিদের কি অবস্থা? তা আপনাকেও একই প্রশ্ন করব যে অ্যা নেদারল্যান্ডসের জেনজিদের কি অবস্থা? আসলে আগের যে জেনারেশন আর এখন যে জেনজি জেনারেশন, এদের ভিতরে আসলে মানে ওখানে কি একটু আলাদা ট্রেট পাওয়া যায় নাকি একই গতানুগতিক ট্রেট পাওয়া যায়? তারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত, তারপরে তারা মানে আ এখনকার জেনজিদের ভিতরে যেসব বিভিন্ন ধরনের environmentalism দেখা যায় হু, বা হু। বিভিন্ন ধরনের ট্রেন্ডি যে ইস্যু গুলা আছে ওইটা নিয়ে তাদের সরগরম একটা অবস্থা, কনজিউমারিজম, ভোগবাদ, মানে এরকম কি কোন ট্রেন্ড কি ওদের ওখানের জেনজিদের কি অবস্থা? এসব কি মানে ইফেক্ট করতেছে ওদের ভিতরে? নাকি ওরা একটু ডিফারেন্ট ভাবে ব্যাপারগুলা আ হ্যান্ডেল করতেছে? নেদারল্যান্ডে যদি জেনজিদের আম সম্পর্কে জেনজি যারা আছে আ আমিও জেনজি আসলে। আমার বয়সের কথা যদি বলি, বাট আমার কাছে মনে হইছে আমি একটু জেনজি আম তারপর হচ্ছে মিলেনিয়াল এর একটা কম্বিনেশন আরকি। যাই হোক। হ্যাঁ, আ গ্রে এরিয়াতে পড়বেন আরকি। গ্রে এরিয়াতে মিলেনিয়াল হ্যাঁ, আর হ্যাঁ। জেনজিদের গ্রে এরিয়াতে। হ্যাঁ, এইখানে জেনজিরা আ আমি আ কি বলে? আমি যখন হচ্ছে অর্জব আ করেছি, আ আমি মেক্সিমাম হচ্ছে এখানে অর্জব করেছি হচ্ছে মেক্সিমাম সময় হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। মানে বিভিন্ন ফেস্টিভালে আমরা হচ্ছে খাবার-টাবার বানাইতাম। তারপর ওগুলো সেল করতাম আরকি। তো এখানে সবই হচ্ছে জেনজি আসলে। মানে এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে 51% এমপ্লয়ি হচ্ছে জেনজি বা হচ্ছে আরো ছোট যারা তারা হচ্ছে কাজ করে এখানে। না। তো ওদেরকে আমি দেখছি মেক্সিমাম যারা খুবই হার্ড ওয়ার্কিং। আর ওদের আগের জেনারেশন যে কালচারটা তৈরি করছে ওইটারে ওরা ফলো করে আরকি। যে ঠিকমতো আসতে ও! হবে বা কাজের প্রতি হচ্ছে খুবই ডেডিকেটেড এরকম। আ আবার
আমি হচ্ছে কিছু পাইছি খুবই হচ্ছে কাঠচোরা। কাজ করতে চায় না। ফাঁকিবাজি মারে। তো এরকমও পাইছি আসলে। তো আমি হচ্ছে একদমই জেনারালাইজ করতে পারব না যে আসলে জেনজিরা এরকম বা এরকম। আ কিন্তু এখানে আমি যেটা দেখছি ওরা কাজ করতে চায় আসলে। বা অনেকে তার প্যাশন এ হচ্ছে আ আ প্যাশন এ মানে প্যাশন এ হচ্ছে ওরা ওদের সময় দিতে চায় আরকি। মানে ওরা যেটা করতে চায় সেটা ওরা করে। যেটা ভালোবাসে করতে সেটা করে। আ এখানকার জেনজি যারা আছে আরকি। আবার আমি ঐরকম কাউকে পাই না এখনো পর্যন্ত যে সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে আ কি বলে? আ মানে অনলাইন টিকটক, প্ল্যাটফর্ম এ হচ্ছে হ্যাঁ, মানে অনলাইন প্ল্যাটফর্ম টিকটক এর রিলস। হচ্ছে ওরা খুবই অ্যাডিক্টেড এরকম। এরকম আমি খুব আ পাই না আসলে। মানে আমি যাদের সাথে মিশছি, তো ইন জেনারেল আমি বলতে পারব না। বাট আমি তো অনেকের সাথে মিশছি আরকি। আমি তো বিভিন্ন জায়গায় কাজ করছি আসলে। আমি যখন হচ্ছে আ আমার ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির পরে মানে জব সার্চিং পিরিয়ড এ হচ্ছে আমি যখন কাজ করেছি বিভিন্ন জায়গায়। ওইখানে আমি যাদেরকে দেখেছি ওরা মানে মেক্সিমামই আমি পেয়েছি হচ্ছে হার্ড ওয়ার্কিং। আ বা একটা কিছু না কিছুতে ওরা ওদের প্যাশন আছে। ওইটা ওরা ফলো করে। আমি আ একজনকে পেয়েছিলাম একটা মেয়ে আ বয়স ১৯ মনে হয়। হ্যাঁ, ১৯ হবে। ২০০০ হুম, এটা হচ্ছে ২০২৪ এর ফেব্রুয়ারির কথা বলছি আমি। তো এমনিতে কথা হচ্ছে আরকি আমাদের যে আ তো যখন জানলো আমার বয়স, তো বললাম আমি। তো বলল যে, "তুমি তো আমার থেকে অনেক বড় বয়স।" বললাম, "হ্যাঁ, আমি মাস্টার্স করতেছি।" ও বলতেছে, "আমি ব্যাচেলর করতেছি।" ওকে ফাইন। পরে বললাম, "কিসে তুমি ব্যাচেলর করতেছো?" তো বলল যে ও হচ্ছে আ ঘোড় হর্স রাইডার যারা আছে, তো হর্স রাইডার এর যে হুম। প্রশিক্ষণ দেয়, তো ওইটাও হচ্ছে আরকি। মানে আচ্ছা, জকি। উম জকি, জকিও না আসলে। মানে জকির যে প্রশিক্ষক আ আচ্ছা। ওইটারও আরেকটা নিশ একটা সেক্টর খুবই। আ আ তো ওইটাতে ও প্যাশনেট আসলে। এরকম একটা নিশ সেক্টরে মানে তো এটা অবাক করলো আমার যে ইভেন আমি জিজ্ঞেস করলাম যে, "এখানে ফিউচার কি?" বলে, "ফিউচার দিয়ে কি করব আমি?" বলে, আচ্ছা। "আমি ভালোবাসি কাজ করতে, আমি এই কারণে করব।" তো এটা অবাক করছে আমারে। আবার আরেকজন হচ্ছে আমার খুবই ভালো বন্ধু। আমার থেকে বয়সে ২ বছর ছোট হবে। তো ও হচ্ছে সিমান্টিক্স আ আমি জানি না প্রনাউন্স ঠিক করলাম কি মানে ভাষারও হচ্ছে আরেকটা আ সাবসেক্টর মানে সিমান্টিক্স হ্যাঁ, সেমেন্টিক্স সেমান্টিক্স। হুম, সেমেন্টিক্স। ও হচ্ছে সেমান্টিক্স। এটা নিয়ে পড়াশোনা করতেছে। কারণ ও জানতে চায় আসলে যে এটা কিভাবে কাজ করে একদম। আ ও ব্যাচেলর করছে একটা সাবজেক্টে। আ সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। তো হচ্ছে ফিল্ম মেকার হতে চেয়েছিল। বাট ওইটাও ও পারসিউ করবে ইন ফিউচার। বাট ও হচ্ছে ভাষাটা নিয়ে হচ্ছে ওর খুব জানার ইচ্ছা আসলে গভীরভাবে। তো এটার জন্য আবার মাস্টার্স বাহ! করতেছে সেমেন্টিক্স এ। মানে বাহ! কত সুন্দর, এই সুন্দর ফিল্ডে আরকি আ ওখানে পড়ালেখা করা যায়। মানে খুবই হ্যাঁ, মানে নিজের প্যাশন ফলো করা এটাই তো আসলে একটা মানুষ চায় না যে, যে যতই অড হোক, মানে একটু অন্যরকম হোক, আমি হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করতে পারতেছি। তো সারভাইভাল নিয়ে কোনো প্যারা নেওয়া লাগতেছে না। যেটা বাংলাদেশে হ্যাঁ, নিতে হয়। একসাথে এটা ২ টো সত্যি করতে আসলে। হয়। যেমন আমি চাই লেখক হইতে সাপোজ। তো আমার করতে হবে ব্যাংকের চাকরি। তো ব্যাংকে চাকরি করে লেখালেখির কাজ করতে হবে। মানে এরকম যে একটা আ ঝামেলা হয়। হ্যাঁ, নিজভাবে কাজ করার কোনো অপশন নাই এখানে। না, না কোনোভাবেই না। আর আমরা আ এটার আরেকটা সমস্যা আমার কাছে মনে হয় যে আ আমাদের দেশে আ ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগটা অনেক কম আসলে। আ হুম, কারণ আমার কথা আমি যদি বলি, আমি ১ম প্রফেশনাল কাজ শুরু করি। মানে প্রফেশনালি আমি জবে জয়েন করি যখন আমার বয়স ২১ বা ২২ হবে এরকম। মানে আফটার আ ইউনিভার্সিটি ব্যাচেলর শেষ করার পর। তো ওই সময় হচ্ছে আমি জবে জয়েন করি। আর ইন দ্য মিন টাইম এই ওয়েস্টার্ন ওয়ার্লড এর একটা আ
ছেলে বা মেয়ে উভয়ই আসলে। ওরা কাজ শুরু করে ১৩-১৪ বছর বয়স থেকে। হুম, মানে আপনি অনেক বুঝতে ডিফারেন্স পারছেন অনেক। আসলে? ওরা হ্যাঁ। হয়তোবা ওই সময় হয়তোবা সুপারমার্কেটে কাজ শুরু করে। খুবই মানে এখানে সেলারি স্ট্রাকচারটা আপনার বয়স ভেদে হয় আরকি। যেমন আপনি ১৩-১৪ বছর বয়সের ছেলে একই সমান কাজ করবে। আমার যদি হচ্ছে ২১ বছর হয় বা ২২ বছর হয়, আমি আমি যে আ আ সেলারি পাবো তার হয়তোবা ও আ 20% সেলারি পাবে। কিন্তু ওই টাকা দিয়ে ও যদি ৫ ঘন্টা কাজ করে, ও টাকা দিয়ে হচ্ছে ওরটা ও চলতে পারবে আরকি এরকম। আর কিন্তু ওরে কিন্তু ওই সময় খুব মানে আমার সমান সেলারি দিচ্ছে না। কারণ এতে কিন্তু ও কিন্তু ওই টাকা দিয়ে এক্সপ্লয়েট করতে পারবে বা অন্যান্য জিনিস আ তে হচ্ছে ওটা খরচ করার একটা টেনডেন্সি তৈরি হবে আরকি। তো এটা হুম, খুবই আমার কাছে মনে হইছে যে ওরা খুব আ চিন্তা করে তারপর হচ্ছে ভেবে তারপর হচ্ছে ওরা এরকম স্ট্রাকচার দাঁড় করেছে আসলে। তো এটা খুবই আমার কাছে আ মনে হয় আরকি। কারণ আপনি চিন্তা করেন আসলে ওরা পড়াশোনা করতেছে at the same time ওরা আবার কাজও করতেছে। আবার হচ্ছে ওরা ওদের ফ্যামিলির সাথে কিন্তু থাকতেছে। সো হুম, এটা মানে আমি তো চিন্তাই করতে পারি না যে আমার যখন ১৩-১৪ বছর বয়স, আমি কাজ করব ওই সময়ে। মানে বাংলাদেশে ১৩-১৪ বছর বয়সের একটা আ ছেলে বা মেয়ে কখন কাজ করে আসলে? যখন হচ্ছে তার পরিবার অসচ্ছল আ বা সে পড়াশোনা করে না। তখন সে কাজ করে আসলে। তো এটা একদমই অবাক লাগছে আমার কাছে। বা it was a shocking experience for me. হুম। আমাদের এখানে মানে আমরা কাজ না করে থাকতে পারলে বাঁচি। আর ওদের ওখানে বিষয়টা হলো যে তোমার কাজ করতেই হবে। তুমি মানে কিছু না কিছু কাজের ভিতরে তোমার থাকতে হবে। হ্যাঁ, আফটার সার্টেন এজ। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে হলো তো যতটা পারা যায় মানে কাজ না করে খালি বসে থাকে। তো এইজন্য তো আসলে মানব সম্পদ উন্নয়ন হয় না। মানে মানুষের মানে অনেক মাথা আছে কিন্তু আসলে ওয়ার্কিং ফোর্স যেটা আছে, ওই কাজে আরকি লাগতেছে না। নেদারল্যান্ডের কিছু আপনি আমরা পজিটিভ সাইড দেখলাম। তো এবার কিছু নেগেটিভ সাইড সম্পর্কে যদি আপনি বলেন, যেটা বলবেন বলছিলেন একটু আগে। হ্যাঁ, খারাপ দিক ১ম এ হচ্ছে ওয়েদার। আ এটা খুবই বাজে। কিন্তু এই ওয়েদারটারে মোকাবেলা করার জন্য ওরা হচ্ছে আমার মনে হয় আ আরো বেশি প্রোডাক্টিভ হয়েছে আরকি বিভিন্নভাবে। আ কিভাবে এটারে হচ্ছে ওদের ফরে আসে আরকি। নট হচ্ছে ওদের এগেইনস্ট এ কাজ করবে আরকি। সো এটা আমি নেগেটিভ বলব না। এটাও পজিটিভ আসলে। কারণ এটা মনে হয় ওদেরকে আরো বেশি এফিশিয়েন্ট আর প্রোডাক্টিভ করেছে। যে ওরা জানে এটা ওয়েদারে এটা হচ্ছে ওদের ওয়েদারটা এরকম। ওদের রিয়েলিটি সম্বন্ধে মানে ওরা জানে। তো এটারে হচ্ছে কিভাবে ওদের ফরে মানে কাজে লাগানো যায়। তো ওটার জন্য ওরা যে হচ্ছে যা হচ্ছে করণীয় ওগুলাই করে আরকি। যে ওদের ওরা জানে তাহলে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো করতে হবে। ওদের ট্রান্সপোর্ট সিস্টেম অনেক ভালো। আ কারণ ওয়েদারের কারণে আসলে। যে তাহলে হচ্ছে মানুষের চলাচল করতে সমস্যা হবে না। আরেকটা জিনিস ওরা করছে সেটা হচ্ছে সাইকেলের প্রচলন আসলে। যে হ্যাঁ, আ নেদারল্যান্ডসের জনসংখ্যা হচ্ছে ধরেন 19 মিলিয়ন। বাট ওদের সাইকেল হচ্ছে 22 মিলিয়ন। তো মানুষের থেকে হচ্ছে আচ্ছা। ওদের সাইকেলের সংখ্যা বেশি। হুম, সাইকেল এ বেশি। হ্যাঁ, এটার আরেকটা কারণ হচ্ছে যেহেতু ওদের খুব বাজে। আবার হচ্ছে ওদের দেশটা হচ্ছে আপনার আ আ কি বলে? প্রায় সমুদ্র পৃষ্ঠেরও নিচে আসলে অবস্থান। তো এটার জন্য হচ্ছে ওদের খুবই আ আ ইকো ফ্রেন্ডলি কান্ট্রি হতে হবে আরকি। আদারওয়াইজ ওদের দেশ হচ্ছে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরকি। তো এটার জন্য ওরা কি করবে? ওরা হচ্ছে সাইকেল চালু করছে সারা দেশে। যে সাইকেলে চলবে সবকিছু। তো এখানে প্রধান আ ট্রান্সপোর্টেশন হচ্ছে আপনার সাইকেল। তো আমি এটা সাইকেল। নেগেটিভ বলব না বাট পজিটিভ আর তো এটাই বললাম আরকি। যেহেতু ওদের খারাপ তো ওয়েদারের হচ্ছে ওদের ফরে আনার জন্য ওরা এই ব্যবস্থাগুলো করছে।
আর যদি খারাপ দিকের কথা বলি আসলে মানে আমার পার্সোনালি যেটা ভালো মনে হয় নাই, আ সেটা হচ্ছে ওদের আ হাউজিং ক্রাইসিস আসলে। ওকে। আ এটা খুবই মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে। যদিও ওরা ইনিশিয়েটিভ নিচ্ছে আসলে এটারে কিভাবে কাজে কিভাবে এটারে কমানো যায়। আ যেহেতু এখানে হাউজিং বাসার খুব ডিমান্ড, তো এই কারণে আমরা জানি সাপ্লাই ডিমান্ড এর একটা খেলা আছে আরকি যে ডিমান্ড থাকলে হুম, হচ্ছে ওইটার সাপ্লাই যদি কম থাকে তাহলে প্রাইস বেড়ে যাবে। তো এই বেড়ে ক্ষেত্রে যাবে, এটাই হ্যাঁ। হইছে আসলে। হ্যাঁ, তো প্রাইস খুবই হাই। তো বাসা পাওয়াটা খুবই টাফ হয়ে যায় এখানে। তো এটা একটা খারাপ দিক মনে হইছে আমার কাছে। ওরা বাসা বানানোরও কোনো পদক্ষেপ নিচ্ছে না খুব জোরে সোরে। হয়তো ২০২৫ এর দিকে আমি শুনেছিলাম যে ওরা আরো বাসা নির্মাণ করবে। বাট আমি আ এটা কি এখনো এক্সিকিউশন ফেজ এ আ আছে কিনা আমি জানি না আসলে। এটা হইলে হয়তোবা আমার একটা প্রবলেম কমবে আরকি। আমার লিস্ট থেকে আরকি। আম আরেকটা প্রবলেম আ আমার জন্য প্রবলেম না, বাট আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে আ ওরা খুবই কিপটা টাইপের আসলে। ও, এটা তো মানে আমি অবাক হইলাম, সারপ্রাইজ হইলাম। মানে কেমন টাইপের কৃপণ? কেমন টাইপের কৃপণ আ আ আমি হচ্ছে হ্যাঁ, আমার অনেকে আছে একটু ফ্রেন্ডদের মিনিমালিস্ট থাকতে চায়। আ একটু করতে চায়। কিন্তু এখানে কৃপণ কি মানে হাড়কিপ্টে টাইপের কিনা? আ এটা বলা যায় আসলে হাড়কিপ্টা টাইপের। আ আমরা হচ্ছে ধরেন আ যখন চা খাই, সরি আমরা হচ্ছে হুম, টি হুম, ব্যাগ ইউজ করি চা খাওয়ার জন্য, রাইট? হুম, হুম, তো ওরা হচ্ছে হুম। একটা টি ব্যাগটা ৩ বার ইউজ করে। ও, আচ্ছা। ওকে, ওকে। এটা আমি দেখি নাই, বাট আমি হচ্ছে যাদের থেকে শুনছি ওরা বলল আরকি। আমি নিজ চোখে দেখি নাই যে এটা ব্যবহার করছে। বাট আমি নিজে যেটা এক্সপেরিয়েন্স করছি সেটা হচ্ছে আপনি যখন খাবেন, ধরেন আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে তে হচ্ছে আপনাকে ইনভাইট করেছে আরকি। তো হুম। আমাদের দেশে কি হয় আসলে? মানে যে হচ্ছে হোস্ট সে সব হচ্ছে বিল পে করবে। ও সব এরেঞ্জ করে। হুম, হ্যাঁ, বাট এখানে এটা নাই আসলে। এখানে ইভেন এর আশেপাশে যে দেশগুলো আছে এটার থেকেও আলাদা। মানে তারাও হচ্ছে এটাতে শকড আসলে যে এটা কেমনে সম্ভব? যে হোস্ট থাকবে সেই তো সব বিল পে করবে। বাট আমি আমার হুম, এক হুম, ফ্রেন্ডের বার্থডে তে গিয়েছি। তো এখানে যাওয়ার পর হচ্ছে আম আপ মানে আমি যা খাবো তাই তো ওরা পে করবে, রাইট? তো আমি মনে হয় হুম, এক্সট্রা কি যেন একটা নিছিলাম। ওইটার বিল ছিল হচ্ছে আপনার আ আ €২.২০ হ্যাঁ? হুম, হুম, তো খুব আহামরি যে আমি খাইছি তাও না আসলে। পরে আমি বাসায় আসছি। পরে বলতেছে যে, "রোমান, আ আমি তো হচ্ছে এটা খাওয়াবো বলছিলাম, বাট তুমি তো মানে এক্সট্রা একটা খাইছো। তো ওইটার জন্য আমি তোমারে টিকি পাঠাই দিলাম।" মানে টিকি হচ্ছে এখানে একটা ওরা অ্যাপ তৈরি করছে এখানে যে আপনি বিল স্প্লিট করতে পারবেন আরকি। সবাইকে ওকে, স্প্লিট করতে পারবেন। মানে কারণ ওরা হচ্ছে আপনার বিল দিবে না। ওকে। তো আমার ফ্রেন্ড হচ্ছে টিকি পাঠাইছে। আমি লিখছি, "ওকে, ঠিক আছে পাঠাও।" পরে দিয়ে দিছি আমি টিকিট। ৳২ ৳২.২০ €২ ২.২০ আ ২০ সেন্ট আরকি। এটা শকড আচ্ছা। আমি আসলে। তারপরে আমি আরো আ অ এখানে সব মানে এটা কমন একদম আরকি। তো এটা আমরা যারা এশিয়ান আ বা এশিয়ান সাইড থেকে আসি তাদের জন্য খুবই শকড। আরেকটা হচ্ছে হ্যাঁ, আমরা এখানে তো আ প্রতিবেশী আসলে মানে কেউ আসলে আমরা তো আগে মানে বলি, খান।" মানে পারলে আরো বেড়ে দেই যে, "খান, হ্যাঁ, হ্যাঁ। যত পারেন।" হ্যাঁ, এই কালচার আমাদের। এবারে জোর খাতিরদারি করে আরকি খাওয়াবো যেটাকে আরকি। বলে। কেন খাবে না? হ্যাঁ। হ্যাঁ, তো এটা এইখানে হ্যাঁ। এই হসপিটালিটি খুবই জঘন্য আসলে। এটা ওদের ও, রক্তেই নেই আসলে। ওরা না। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আ আমাদের আপনি যদি হচ্ছে কারো বাসায় যান, ধরেন হুম, সাডেন আপনি হচ্ছে ডিনারের সময় গেলেন আরকি। তখন কি বলবে? অবশ্যই খাবার না খাইয়েও তো আপনারা ছাড়বে না আসলে। খাইতেই হবে। ডিনার না করে আপনি যাইতে পারবেন না ভাই। এরকম না? হুম, 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 এইখানে যদি দেখে আপনি ডিনারের সময় ওদের বাসায় গেছেন, ওরা আপনার দিকে কেমনে হুম, তাকাবে? হুম। হ্যাঁ? ডিনারের ও, সময় আসছো তুমি? আচ্ছা। হ্যাঁ?
ওকে, তো ওকে। বলবে যে, আ ২ টা জিনিস হবে এখানে। সেটা হচ্ছে আপনার বলবে, "পরে আসো। কালকে কথা হবে।" ওরা খাইতেছে বা ওরা রান্না করতেছে। হুম? বা না হলে ওকে, বলবে ওকে। যে, "তুমি আসছো, তুমি আগে কেন জানায় আসো না আসলে? তোমার জন্য আমরা কিছু রান্না করি নাই।" পরে বলবে, "তুমি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসো। তারপর খাও।" ও! এটা খুবই, খুবই এটা খুবই, অদ্ভুত। খুবই অদ্ভুত আসলে। আমার এটা শক। অদ্ভুত এবং তো এট এ টাইম খুবই শকিং। এরকম হ্যাঁ, বললে তো আমাদের সাথে এরকম হইলে তো আমরা বলব যে এই বাসায় আর যাব না। হ্যাঁ, যায় না এরকম তো আসলে সাধারণত। ওরা বাসায় ইনভাইট করে না। একদমই আ আ ইভেন ফ্রেন্ড হোক বা রিলেটিভ হোক আসলে খুব ওরা বাসায় আপ্যায়ন করে না। ওরা বাইরেই হচ্ছে সব আপ্যায়ন-টাপ্যায়ন করে। আর হচ্ছে এই ক্ষেত্রে ওরা খুবই কৃপণ আরকি। মানে ইন ওকে। জেনারেল আরকি। এক্সেপশনাল অবশ্যই আছে। আমি অনেক ফ্রেন্ড পাইছি। আমি একসাথে খাইছি। আ আমি হচ্ছে হোস্ট বাট ও হচ্ছে বিল পে করে দিছে। সো রেয়ার কেস আরকি। আমি অবাক হয়ে গেছি আরকি। তো এটা নিয়ে ওর সাথে আমি ফান যাক, করি। হ্যাঁ, যাক এটা একটা ইন্টারেস্টিং জিনিস খারাপ জানা লাগার গেল। বিষয়। নেদারল্যান্ড সম্পর্কে। এটা আমার হ্যাঁ, জানা ছিল না। হ্যাঁ। তো আমরা এটা নিয়ে বাংলা মজা করে বইয়ে আমি আরকি। একটা দেশের কথা আরকি পড়ছিলাম যে তারা নাকি খুব কৃপণ হয়। যে একটা ম্যাচের কাঠি ২ বার ছিঁড়ে এভাবে জ্বালায়। মানে ছোটবেলায় একটা গল্পে পড়ছিলাম এরকম একটা দেশ আছে। তো হ্যাঁ, কিছুটা হ্যাঁ। এরকম মনে হইলো। একটা টি ব্যাগ ৩ বার ইউজ করা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে আ যেহেতু এখানে আর্লি পেমেন্ট এর সিস্টেম, তো আপনি যদি আ ওরা আপনার যদি ১ মিনিট বেশি কাজ করাবে না। আবার ১ মিনিটের যদি আপনি ১০ মিনিট পরেও কাজে ঢোকেন, তাহলে হচ্ছে ১০ মিনিট কেটে রাখবে আপনার। মানে ওকে। কোন ছাড় নাই এখানে আসলে। তো এইটা খুবই এটা পাংচুয়াল। প্র্যাকটিক্যাল, খুবই পাংচুয়াল, প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক ওরা। মানে ইমোশন অবশ্যই কাজ করে। বাট ওই যে বললাম যেটা আসলে যে যখন একটা ডিপ রিলেশনশিপ হয় তখন। সো এগুলো একটু শকিং ছিল হুম। বা খারাপ লাগার ছিল আরকি আমার কাছে। আর হ্যাঁ, সব কালচারেই তো থাকবে আরকি কম বেশি পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়েই থাকবে আসলে। এটা সব দেশেই হ্যাঁ, পাওয়া যাবে। তো বাইরে থেকে যেটা আরেক মনে হয় যে ওইটা মানে ওইটা ভালো, সেটা এমন না সব ক্ষেত্রে। না অবশ্যই না। ও আরেকটা প্রবলেমের জিনিস আ এখানে এটা হচ্ছে খাবার। ডাচ ফুড আমার কাছে মনে হইছে যে এত বাজে খাবার আমি জীবনে খাই নাই আসলে। না এটা কি মানে হচ্ছে ওরা টেস্ট বাড এর রুচির কারণে? ওরাই পছন্দ করে না ওদের খাবার। ওদের কোনো খাবারই হ্যাঁ? নাই। সবই মিক্সড আসলে আমার কাছে আমি যেটা পাইলাম এখানে। ও ও ওরা মানে ওদের যে খাবার সেটা হচ্ছে আপনার আলু ভর্তা টাইপের। আ ওকে। আর হচ্ছে কি বলে? আর কিছু হচ্ছে আপনার আ কি বলে? ব্রেড, রুটি-টুটি এগুলা দিয়ে হচ্ছে ওরা ওটা দিয়ে ভরে খায়। এ এ এটা হচ্ছে ওদের খাবার আরকি। মেইন ডিশ। আ মানে ওল্ড ডাচ টাইপের যে খাবার আরকি। তো আমি কি এগুলা তোমরা কেমনে খাও আসলে? এটা তো আ আমি বমি করে দিব কাইন্ড অফ এই খাবার খাইতে গেলে আসলে। আচ্ছা। তো এখানে ওরা হচ্ছে ওই এগুলাই রুটি, তারপর হচ্ছে এই ম্যাশ পটেটো মানে এটা কি যেন একটা ডাচ নাম আমি জানি না আসলে। আমি এক্সপ্লোর ও করিনি অতটা ডাচ ফুড। আ কিন্তু এ এটা মানে এই কারণে ওরা মেক্সিমামই দেখা যায় যে আ ফ্রেঞ্চ ফুড বা হচ্ছে চাইনিজ ফুড আ বা হচ্ছে টার্কিশ ফুড এখানে যেহেতু অনেক টার্কিশ ইমিগ্রেন্টরা আসছিল আরকি ২য় বিশ্বযুদ্ধের পর। তো টার্কিশ ফুড এখানে খুবই পপুলার আরকি। তো ওরা দেখি এগুলাই খায়। মানে অন্য দেশের ফুড গুলাই হচ্ছে ওদের এখানে এসে ইন্টিগ্রেটেড হইয়া ওদের ফুড হয়ে গেছে কাইন্ড অফ। বাট ওদের বাম ফুডের মধ্যে এটা খুবই ভালো। আ স্ন্যাকস আইটেম। স স্ন্যাকস এর যেগুলো আছে ওগুলো আমার কাছে খুব ভালো মনে হইছে। বাট এছাড়া বাকি সবই মনে হইছে খুবই সিম্পল, খুব অল্প সময়ে খুব আ খাওয়া যাবে ওরকম। যেমন হচ্ছে আরেকটা ওদের ভালো পছন্দের খাবার হচ্ছে আপনার চিজ ব্রেড। শুধু হচ্ছে একটা চিজ দিবে আর হচ্ছে ২ টা ব্রেড দিয়ে হচ্ছে চাপা দিয়ে খেয়ে ফেলবে। এটা ওদের লাঞ্চ। ও! যাক না খারাপ মানে না। মানে
ধরেন যারা একটু কুইক এন্ড ফাস্ট চায় খাবার-টাবার খেতে যে দিব খেয়ে ফেলবো হয়ে যাবে ডান। হ্যাঁ? হ্যাঁ, তো কিন্তু আপনি যদি ওদের কোনো ঝুট ওদের ঝামেলা শরীর নাই। দেখেন, একেকটা মানে ডাচরা হচ্ছে আ 2nd লার্জে 2nd আ টলেস্ট। টলেস্ট, হ্যাঁ, টলেস্ট হচ্ছে 2nd টলেস্ট জাতি আরকি রেইস। তো মানে স আ আ ওদের এভারেজ ছেলেদের হাইট হচ্ছে 6'1" or 6 এরকম। আর মেয়েদের মনে হয় 5'9". I might be wrong, আমি জানি না আসলে আমার কাছে একদম এক্সাক্ট নাম্বারটা নাই। তো এ তো ওরা তো খুবই মানে দীর্ঘদেহী, ঠিক না? ওরা হচ্ছে একটা ব্রেড আর হচ্ছে একটা চিজ খেয়ে কিভাবে দিন কাটায় আমি জানি না আসলে। তো আমি যখন ওদের জিজ্ঞেস সেটা করি যে আসলে আ কেমনে সম্ভব এটা আসলে তোমরা? বলে যে, "I am Dutch." হুম, হুম। মানে ওরা খুব প্রাইড মানে হ্যাঁ, প্রাউড হ্যাঁ, ফিল হ্যাঁ। করে আরকি এটা নিয়ে। ওদের আ রেসগত ওদের প্রাইডটা অনেক আসলে। মানে আমার কাছে মনে হইছে যে ওরা খুবই সুপিরিয়র ফিল করে সবকিছুতে ওদেরকে নিয়ে আসলে। তো তো এইটার এটা কারণে কি তাদের একটু রেসিজম এর কিছু মানে আভাস দেখা যায় তাদের মাঝে? মানে গর্ব তো সবারই আছে এই তাদের নিজের হ্যাঁ, জাতি নিয়ে। এটা তো অবশ্যই আছে আসলে। রেসিজম অবশ্যই আছে। খুবই সাটেল। আ ওরা হয়তোবা আপনার বুঝাবে না, প্রকাশ করবে না। বাট হ্যাঁ, আপনি বুঝতে পারবেন সফিস্টিকেটেড, আরকি। হ্যাঁ, এটা থাকবেই সফিস্টিকেটেড। আসলে। এইটা এইটা এটা মানে কম বেশি সবারই সব জায়গায় থাকে আসলে। এটা আলাদা করে ওইভাবে বলারও কিছু নাই না, আসলে। না। মানে সব কান্ট্রি তারপরও মোটামুটি সি তারপর আমার কাছে মনে হয় ওরা ওয়েলকামিং, ওপেন মাইন্ডেড। আ এখন এখন একটু হচ্ছে ওরা প্রকাশ করতেছে। আ I think লাস্ট 2-3 মান্থস অ্যাগো হচ্ছে ও একটা প্রোটেস্টও করছে যে ওরা খুব ইমিগ্রেন্ট চায় না। আবার একটু দেখলাম হচ্ছে একটু মুসলিম বিদ্বেষী হয়ে গেছে আসলে। কারণ এখানে আ প্রচুর ইমিগ্রেন্ট আসছে আপনার আ টার্কি, তারপর হচ্ছে মরক্কো, তারপর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। তো ওরা হচ্ছে ওদের কালচারের সাথে অ্যাসিমিলেট না করে, ইন্টিগ্রেট না করে ওরা হচ্ছে ওদের কালচার প্রমোট করতে চায়। ওদের আ ওদের যদি ওদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আ they are not wrong আসলে। ওরা ওদের কালচার, ওদের আ কি বলে? আ ওদের ওদের যে হচ্ছে যে আ রেসের একটা যে আ আ কি বলে? স্বভাব বা একটি বৈশিষ্ট্য বা একটা যে বৈশিষ্ট্য। হ্যাঁ, হুম, হুম। হুম, ওইটা তো অবশ্যই ওরা আ ঠিক রাখার চেষ্টা করবে আসলে। তাহলে ওদের পরিচয় কি থাকবে? হ্যাঁ, তো আ তো এখন ওরা ওপেন আরকি। তো আমি অনেকের সাথে কথা হয় এটা নিয়ে। তো ওরা বলে যে, "ওকে ফাইন। আমরা হচ্ছে আ এখন খুব ইমিগ্রেন্ট চাই না আসলে। যারা হচ্ছে আইসা আ এখানে যেটা করে আরকি মেক্সিমাম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যেখানে যুদ্ধ চলতেছে, তো ওরা এখানে এসে হচ্ছে অ্যাসাইলাম সিক করে। তারপর হচ্ছে আ এখানকার নাগরিকত্ব নেয়। কিন্তু ওরা আ ওদের কালচারের সাথে আ ইন্টিগ্রেট হয় না। যেটা সম্ভবও না আসলে। আমি তো চাইলেও হুম, ডাচ হুম, হতে পারব না আসলে। হুম, আমি হুম, যদি বলি আমি হয়তোবা ভাষা রপ্ত করতে পারলাম, আমি ওদের মতো ব্যবহার করতে পারলাম। বাট আমি পুরোপুরি ডাচ হতে পারব না। তো এটা কারো পক্ষে সম্ভব না। এক জাতি থেকে আপনি আসছেন, এক জায়গায় বড় হইছেন। আপনি আইসা আরেক দেশ থেকে হবেন আরকি। তো যেটা হয়েও না আসলে। তো এটা এখন ইউরোপের একটা মহামারী এর রূপে হচ্ছে ধারণ করছে আরকি। আ শুধু নেদারল্যান্ডসে না, অন্যান্য দেশেও এটা প্রকটভাবে। তো এটার কারণে হচ্ছে উম পলিটিক্যাল আ দিকেও হচ্ছে এটার একটা ইমপ্যাক্ট পড়ছে। যে কারণে মেক্সিমাম দেশ এখন ডানপন্থীরা চলে আসছে। সো আমরা রাইট হ্যাঁ, উইং এর এটা তো একটা আমরা উত্থানও দেখতেই দেখতেছি। পাচ্ছি। হুম, এটা তো আমরা এইটা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হইছে যে ওরা আ কি বলে? মানে ওরা ততক্ষণ পর্যন্ত হচ্ছে লিবারেল ওপেন মাইন্ডেড যতক্ষণ পর্যন্ত আপনি ওদের কি বলে? ওদের ধান খেতে রুলস হচ্ছে অ্যান্ড রেগুলেশন আ হ্যাঁ, মানে রুলস এন্ড রেগুলেশন বলব না। মানে আ ওদের ধান ওদের খেতে স্বার্থে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আঘাত না আঘাত লাগতেছে। করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। হুম, তো ওদের ধান খেতে যদি আপনি বই দেন তাহলে হচ্ছে ওরা ওদের সেই চিরচরিত আ কি বলে?
আ ওই স্বভাবে ফেরত যাবে আরকি। না সবাই তারা ফেরত তো যাবে যোদ্ধা আরকি। জাতি না। তারা তো যোদ্ধা হ্যাঁ, জাতি না? আ হ্যাঁ, হ্যাঁ, অনেক অবশ্যই। যুদ্ধ তারা বিগ্রহ ইতিহাস আছে তাদের ব্যাকে। হ্যাঁ, ইভেন ওদের যে কি বলে? আ আরে ওটারে আমি এটাই বলতে চেয়েছিলাম আরকি খারাপ দিকের মধ্যে ওদের। আ মানে ওরা তো হচ্ছে বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে আ কলোনি তৈরি করছে। তার হুম, মধ্যে হুম। অন্যতম হচ্ছে আ ইন্দোনেশিয়া। সো ওটারে তো ওরা একদম খুবই মানে ই ইংল্যান্ড হচ্ছে আমাদের যতটা ডানা করছে, তার থেকে ওরা বেশি করছে আ ইন্দোনেশিয়াতে। খুবই বাজে অবস্থা করে দিতেছে আসলে কলোনি হিসেবে। সো ওদের মধ্যেও এগুলা এখনো আছে আরকি। সো হ্যাঁ, এই পাস্ট তো থাকবেই। এখন ওরা অ্যাড্রেস সম্ভবত করে। ওদের তো হ্যাঁ, ইতিহাস পড়ানো ওরা হয়। ওরা রিগ্রেট ফিল করে এটা আর ওদের করা উচিত হয় না এটা। কিন্তু এখন যে আমার এটা কাছে ভালো। মনে হইতেছে হ্যাঁ, ওরা ভুল স্বীকার করে যে এটা করা উচিত হয়নি। বাট এখনো ওরা হচ্ছে ওদের এখনো কলোনি আছে আসলে। এটা আপনি জানেন কিনা জানি না। না ওদের এটা আমি জানি না অ্যাকচুয়ালি। এ এটা হচ্ছে ক্যারিবিয়ানে। সো ক্যারিবিয়ানের আ আমি জানি না কয়দিন আগে হচ্ছে ওরা বিশ্বকাপে আ আ আ ফিফা ওয়ার্ল্ড কাপে হচ্ছে ওরা কোয়ালিফাই করে। একটা দেশের নাম হচ্ছে সুরিনাম। যেটা ওদের কলোনি ছিল। আ পরে হচ্ছে ওটা এখন একটা স্বাধীন দেশ। কিন্তু স্টিল হচ্ছে আপনার আ ডাচ যে রাজপরিবার ওদের সাথে স্টিল কানেক্টেড। অনেকটা ইউকে এর মতো আরকি। ও! তারপর হচ্ছে আরো ৩ টা দ্বীপ আছে। আ একটা হচ্ছে কুরাসাও, আ সেন্ট মার্টিন, বাংলাদেশের সেন্ট মার্টিন না। ক্যারিবিয়ান সেন্ট মার্টিন। আরেকটা ওকে। হচ্ছে আ বোনার্টস। তো এগুলা স্টিল হচ্ছে নেদারল্যান্ডসের কলোনি। আ এখনো মানে স্বাধীন দেশ আ বাট স্বাধীন দেশ না সরি। মানে সোভিয়েরিয়ান স্টেট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে এখনো না। তো ওরা হ্যাঁ, যখন হচ্ছে ওই দেশে জন্মগ্রহণ করে ডাচ পাসপোর্টও পায়, আবার ওদের দেশের পাসপোর্টও পায় আরকি। তো ওকে। এখনো ওইখানে ওদের রাজত্ব চলে আরকি। সো নেদারল্যান্ডে কি রাজতন্ত্র চলে না? মনার্কিজম? মানে আই মিন রাজতন্ত্র না নাকি এটা এটা এখন ওরা মনে হয় মনে হয় ওদের একটা কি বলে? অ্যান্টিক হিসেবে রেখে দিছে আরকি যে রাজপরিবার থাকবে। কিন্তু আ ও না এমনি ডেমোক্রেসি, হ্যাঁ, ডেমোক্রেসি। ইউকের মতো বা হচ্ছে ইভেন ইউরোপের অনেক দেশেই তো আপনার এখন পর্যন্ত এই কি বলে? রাজপরিবার আছে। মোনাকো, ওকে। তারপর লুক্সেমবার্গ, ইভেন বেলজিয়াম, নরওয়ে অনেক দেশেই আছে এখনো। এ কিন্তু তার ডেমোক্রেসি চলমান। তো অনেক তো নেদারল্যান্ড নিয়ে আলাপ আলোচনা হলো। তো আপনার ফিল্ম জার্নি নিয়ে একটু শুনতে চাই। আপনার ফিল্মের প্রতি যে আগ্রহ, ফিল্মের যে কাজকর্ম এটা কতদূর মানে আগাচ্ছে? বা ফিল্ম দেখা কেমন হচ্ছে? ফিল্ম এখন অনেকটা সীমিত আসলে। অনেক আ এই তো প্রফেশনাল আ কাজের চাপে অতটা ফিল্ম দেখা হয় না। কিন্তু আগে তো আমি ফিল্ম দেখতাম হচ্ছে ফোনে বা ল্যাপটপে। এখন হচ্ছে আমি বিগ স্ক্রিনেই দেখি মেক্সিমাম সময়। তো আমার হচ্ছে এখানে আমার আ একটা সাবস্ক্রিপশন নেওয়া, একটা কার্ড। এটারে বলা হচ্ছে সিনিভিল মানে সিনেফাইল আ ইংরেজিতে ওকে, ওকে। ট্রান্সলেট করলে। তো ওইটা দিয়ে আমি হচ্ছে আ খুবই অল্প টাকা খরচ করে হচ্ছে আমি সারা বছর নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গায় ছবি দেখতে পারি। বিভিন্ন হলে আরকি। তো ওইটাই করি আমি এখন। আমি এট লিস্ট মানে উইকেন্ডে যেমন আজকে আমি একটা ছবি দেখতে যাবো। কালকে হয়তোবা ২ টা দেখব। তো আমি এভরি পার উইকে হচ্ছে আমি ৩ টা থেকে ৪ টা ছবি দেখি। বিগ স্ক্রিনে, নট হচ্ছে ফোনে বা হচ্ছে ইসে। সো বাহ! এটা এখন চলমান। বাট আগের মতো আগে হচ্ছে তো আমি আম মানে ফোনে বা বাংলাদেশে থাকতে যখন ছবি দেখতাম, তখন হচ্ছে ৩ টা ৪ টা এরকম ছবি দেখতাম। মানে I was obsessed with film.
এখন অতটা দেখা হয় না। বাট স্টিল হচ্ছে দেখা হয়। আবার হচ্ছে আ আমার হচ্ছে মানে ফিল্ম মেক ফিল্ম মেক করারও ইচ্ছা আসলে। সো এটার জন্য আরো বেশি দেখা হয় আরকি বিগ স্ক্রিনে। তারপর হুম, এখানে হচ্ছে ফিল্ম ফেস্টিভাল হয়, রটারডাম ফিল্ম ফেস্টিভাল। সো এটা টপ 5 ফিল্ম ফেস্টিভালের একটা। তো ওইখানে আমি ভাবলাম যে ওকে আ কাজ-টাজ করা যায় কিনা? বা মানে এখানে ভলান্টিয়ার ওয়ার্ক আরকি। সো ভলান্টিয়ার হিসেবে কাজ করলাম। আ ফিল্ম ফিল্ম ফেস্টিভালে। ওইটা একটা ভালো এক্সপেরিয়েন্স। কারণ ফ্রিতে ফিল্ম দেখতে পারছি অনেক। তো এটা স্টিল আমার এটা একটা প্যাশন বলতে পারেন আমার। আ ফিল্ম হুম। দেখা বা ফিল্ম আমি বানাই মানে এখনো বানাইতে পারি নাই ওরকমভাবে। বাট ইন ফিউচার হয়তোবা বানাবো ফিল্ম। সো ওখানে যে ফিল্ম আপনি বিগ স্ক্রিনের ফিল্ম দেখেন, এটা কি মানে ইন্টারন্যাশনালি কি সব দেশেরই কি ফিল্ম দেখা যায়? নাকি শুধু মানে নেদারল্যান্ডের যেরকম ফিল্ম বানানো হয় ওই টাইপেরই শুধু দেখার অপশন আছে? না নাকি এখানে আ আন্তর্জাতিকভাবে সব জনরার ফিল্ম আছে ওখানে সব দেখা জনরার, যাবে? সব জনরার, সব দেশের আ ফিল্ম এখানে আপনি দেখতে পারবেন। আ আমি যদি আমি আমি হচ্ছে যে সিটিতে রটারডামে থাকি। তো এখানে আমার যে সাবস্ক্রিপশনের আ তো এখানে হচ্ছে ৩ টা সিনেমা হল আছে। মানে ইটস নট এ হচ্ছে বিগ চেইন আ আ কি বলে? আ মানে ফিল্ম থিয়েটার অর সামথিং লাইক দ্যাট। কিন্তু ওরা হচ্ছে ওদের একটা ফিল্ম কমিউনিটি টাইপের আছে। তো ওইটার মাধ্যমে হচ্ছে ওরা ফিল্ম আ মানে পাইরেট করে দেখায় না। ওরা হচ্ছে ওই অ ও মানে এটার সংযোগটা অনেক, অনেক বড় আরকি আপনার বিভিন্ন ইউরোপের আরব দেশে হচ্ছে ওরা আ ওদের এই সিনেমা দেখার যে কালচারটা ওইটা আছে আরকি। তো যে কারণে ওরা হচ্ছে ফিল্ম নিয়ে আসে একদম যে হচ্ছে আ আ অরিজিনাল ডিস্ট্রিবিউটর তো ওদের থেকে। ইভেন এটা ওল্ড ফিল্ম হলেও আসলে। তারপরে এরা ও তারপরেও এইভাবে হচ্ছে ওরা দেখায় আরকি। তো এই কারণে ওদের অ্যাক্সেস থাকে বিভিন্ন দেশের ফিল্ম আ ডিস্ট্রিবিউটরের সাথে আরকি। তো সেই ধারাবাহিকতায় আমি হচ্ছে আ কি বলে? আমি যদি একটা ফিল্মের কথা বলি সেটা হচ্ছে 'ইন্টারস্টেলার'। এটার তো খুবই জনপ্রিয় ইন্টারস্টেলার। ছবি। হ্যাঁ, খুবই, খুবই বিখ্যাত তো ক্রিস্টোফার এটার নোলানের। হ্যাঁ, তো এটার যে সেলুলয়েডের যে আ মানে যখন এটা রিলিজ হয়েছিল তো ওই সেলুলয়েডের যে ফার্স্ট প্রিন্ট তো এটা হচ্ছে ওরা আ দেখাইছে আরকি ওদের স্ক্রিনে। মানে মানে আপনি হচ্ছে কি বলে? যখন প্রজেক্ট করছে ওটা সেলুলয়েডের প্রজেকশন। নট হচ্ছে আপনি জাস্ট ডিজিটাল প্রজেকশন। সো এরকমভাবে ওদের আ একটু পাগলামি আছে আরকি। আ এই যে কমিউনিটি ফিল্মের। ওরা এভাবে হচ্ছে আ অনেক সময় অনেক আ ফিল্ম মেকারের হচ্ছে রেস্ট্রিবিউশন এর কাজও দেখায়। তো ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করছে আরকি। মানে নট অনলি নেদারল্যান্ডস, সারা ইউরোপেই আরকি। যদিও ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি মরা। মানে ইউরোপের ফিল্ম ইন্ডাস্ট্রি নাই ধরতে গেলে আসলে। আগে ছিল বাট এখন নাই। এখন ওরা হচ্ছে স্টেট ফান্ড বা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ফান্ড বা ফেস্টিভাল ফান্ড, বিভিন্ন ফিল্ম মার্কেটের ফান্ড দিয়ে ওরা হচ্ছে ফিল্ম তৈরি করে। এটা একটা পজিটিভ দিক আবার নেগেটিভ দিকও আছে। কারণ আ খুব বেশি ফিল্ম তাহলে ওরা তৈরি করতে পারে না এভাবে। বা একটা প্রসেস এর মধ্যে দিয়ে যাইতে হয় আপনার। আ আবার হচ্ছে আ যেহেতু ওরা এই ফান্ডটা পায়, তো যারা ফান্ড দেয় তাদেরও হয়তোবা একটা এজেন্ডা থাকতে পারে যে ওরা কি প্রমোট করবে না করবে। ওই অনুযায়ী ফিল্ম বানাইতে হবে আরকি। যাই হোক আমি মনে হয় সাবজেক্ট থেকে অনেক দূরে চলে যাচ্ছি আসলে। মানে আড্ডাতে যেটা না হয় আরকি। সমস্যা নেই। অ্যা মানে না, অ্যা এটা তো আপনার সম্পর্কে একটা ওভারঅল যে জীবনযাত্রা, এটা তো জানলে তারপরে আপনার সাথে ফিল্ম, ফিলোসফি এইগুলো নিয়ে আরকি আলাপ আলোচনাটা আরো জমবে। একটা বেসিক হ্যাঁ, ইন্ট্রোডাকশন হয়ে গেল। আ আশা করা যায়। তো আ উম যদিও ১ ঘন্টা হয়ে গেছে সম্ভবত। আলোচনা করতে, করতে নেদারল্যান্ড সম্পর্কে জানলাম। আপনার বিভিন্ন এটা আ মানে এটার সাথে সংযুক্ত করে আরো অনেক কিছু জানা হইল। এ এ তো আমি যেগুলো বলছি ইটস নট হচ্ছে ব্যাকড বাই আ
কি বলে কোনো রিসার্চ বা কোনো কিছু। এটা সম্পূর্ণ আমার না এখানে পার্সোনাল এটা হচ্ছে অপিনিয়ন। হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে আসলে এখানে ফ্যাক্ট পডকাস্টে তো ফ্যাক্ট আসলে হ্যাঁ, হ্যাঁ, পডকাস্টে আর কত রিসার্চের কথা আসবে। ওইটা ওইটা না বেসিক্যালি আপনার সাথে পডকাস্ট করার ইচ্ছা ছিল এই কারণে যে আপনার কাছে নেদারল্যান্ডের অভিজ্ঞতাটা আপনার দৃষ্টিকোণ থেকে বোঝার জন্য। সাবজেক্টিভ ওয়াইজ। হুম, কারণ হুম। অনেক সময় আছে আমাদের এখানে হয় যে আমরা মানে সাবজেক্টিভ ভাবে যে পার্সপেক্টিভ গুলা দেখা, ওটার প্রতি তো একটু কম ইন্টারেস্ট ফিল করি। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে যেমন আপনি নেদারল্যান্ডকে যেভাবে দেখছেন, সেই হুম, জায়গায় হুম, যদি অন্য আরেকজন হইতো, সে হয়তোবা অন্যভাবে নেদারল্যান্ডকে বর্ণনা করত। সো হুম, ওইটাও হুম। একটা দৃষ্টিকোণ। সো এই জিনিসগুলাকে আরকি একটু জানা। না হলে তো একজন নেদারল্যান্ডের যে নেটিভ যারা আছে তার সাথে কথা বললে একটু অন্য ধরনের একটা পাওয়া যাবে। তো ডিফারেন্ট পার্সপেক্টিভ গুলা নিয়ে আরকি আমার বরাবরই আগ্রহ আছে। তো সেইজন্য আপনার সাথে এই নেদারল্যান্ড সম্পর্কে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং করা। তারপরেও তো আপনার সাথে তো আরো অনেক বিষয়ে আলাপ আলোচনা এমনিই হয়। ফিলোসফি নিয়ে আলাপ আলোচনা হয়, ফিল্ম নিয়ে আলাপ আলোচনা হয়। সো এগুলো করব। যদি আপনার পরের পর্বগুলোতে ওইগুলোতে। হ্যাঁ, অবশ্যই, সো অবশ্যই। আমি আমি আ একটু নার্ভাসও ছিলাম আসলে। আমি তো খুব ক্যামেরার সামনে কথা বলি না আসলে। আমি ক্যামেরার পেছনেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও খুব আহামরি কাজ করা হয় নাই। আমি আ মাঝে, মাঝে লো ফিল করি আসলে যে কি করতেছি? কেন কাজ করতেছি না? আ কিছু একটা বানানো দরকার। তো এখন এই তো এআই দিয়ে অনেক কিছু ট্রাই করি বানানোর এটা। যদিও আ এটাও একটা কনফ্লিক্ট এর সৃষ্টি করে আমার মধ্যে যে এটা কি সত্যিই আর্ট নাকি কারো চুরি করা আর্ট ফর্ম হচ্ছে আমি কাজে লাগাইতেছি এটা। আ হ্যাঁ, স্টিল একটাই এখন তো ওইসব এখন ওসব ধারণা তো হয়ে গেছে না। সবই আরকি আ একটা যৌথ প্রযোজনা টাইপের মতোই হয়ে গেছে। মৌলিকত্ব যেই বিষয়টা আছে ওইটা তো পোস্ট মডার্নিজম এ এসে তো অনেকটাই ভেঙে গেছে। মানে ফিলোসফিক্যাল টার্ম দিয়ে যদি বলি যে হ্যাঁ, মৌলিকত্বের যে জায়গাটা ওটা কিছুটা নড়ে গেছে। যৌগিক হয়ে গেছে সবকিছু। সবাই সবার কাছ থেকে নিয়ে একটা জিনিস বিল্ড আপ হয় কালেক্টিভলি। না ট্রু। তো এটা নিয়ে তো ওই হিসাবে হুম, হ্যাঁ, না এটা হয়তোবা আমরা দেখি আ আলোচনা করবনে পরবর্তীতে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। যেহেতু আজকে ওই নেদারল্যান্ড প্রসঙ্গ নিয়েই আরকি বেশ ১ ঘন্টার মতো হয়ে গেল। তো সব কি সব আমরা কথা এক কভার করছি নাকি আরো কিছু আ কভার করতে চান না আপনি? মোটামুটি বেসিক, বেসিক তো কভার করা হইল। তো আপনার সাথে ধরেন আরো পরবর্তীতে যখন আবার বসবো তখন আরকি আরো ডিপ মানে এটা আপনার সম্বন্ধে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হইলো। তো এরপরে আপনার সাথে philosophical perspective নিয়ে বসবো। আ আপনি যেসব ফিলোসফি মানে নিয়ে পড়াশোনা করতেছেন, সেখান থেকে বিভিন্ন ধরনের আমরা আরো গভীরে যাবো existential বিষয়গুলো নিয়ে। যেসব ওকে, ফিলোসফি আছে তো আগে বেসিক থাকুক মানে সবকিছু একটাতেই না চলে আসুক। তাহলে আরো অনেক কথা বাকি থাকুক সামনে। যাতে পরে হ্যাঁ, আবার আলাপ আলোচনা করা যায়। সো আপনার সাথে আবার দেখা হবে আরেকটা পডকাস্টে। সো তো সেখানে অবশ্যই, আমরা অবশ্যই। ফিল্ম তারপরে মানে স্পেসিফিক ভাবে কিছু ফিল্ম নিয়ে আলাপ আলোচনা করব। আ আপনার যে ক্লাসিক ফিল্ম গুলা যে আছে 'বার্গম্যান', আকিরা কুরোসাওয়া, তারপরে আরো যারা আছে তাদের ফিল্ম গুলো নিয়ে একটা মানে জম্পেশ একটা আলাপ করব। তারপর ফিলোসোফারদের নিয়ে আলাপ আলোচনা করব। তো সেই প্রতীক্ষায় রইলাম। ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই।